আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন সুকান্ত দাসের কলমে মৌহরিপুরের বটগাছ। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প সুকান্ত দাসের কলমে মৌহরিপুরের বটগাছ। বিয়ের মণ্ডপে আলোর রোশনাই। গ্রামের বিয়েতে আলো যেভাবে হয় সেভাবেই চারপাশটা ঝলমল করছে। লোকজনের ভিড়ভাট্টা এবং কথাবার্তায় ভরে রয়েছে চারদিকটা। তার মাঝে এক জায়গায় বর বসে রয়েছে। বরের সাজে মাথায় টোপর আর সাধারণের তুলনায় একটু আলাদা করে পাঞ্জাবি আর ধুতি। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল কনের কোনো দেখা নেই। একটা লোক বলল, কি হলো? মেয়ে কোথায় গেল? নিয়েছো তাকে? সময় যে হয়ে গেল। ভিতর বাড়ির মধ্যে ইতস্ততভাবে ছুটোছুটি করতে লাগলো কয়েকজন। একটু পরেই একজন স্ত্রীলোক ভিতর থেকে চিৎকার করে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে যা বলল তার অর্থ এই দাঁড়ায় যে কনের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। সে দরজা ধাক্কা দিয়ে খুলতেই দেখা গেল ঘরের ভিতরে সব কিছু রয়েছে, এমনকি মেয়ের মাথার মুকুট পর্যন্ত রয়েছে। কিন্তু ঘরের ভিতর মেয়ে নেই। ঘরের পিছনের দিকের খিড়কির দরজাটা খোলা, আর সেই দরজা দিয়ে হু হু করে হাওয়া এসে ঢুকছে। কিছুক্ষণের মধ্যেই বিয়েবাড়িতে এক হুলস্থুল কাণ্ড পড়ে গেল। অনেকে বলল মেয়ে পালিয়েছে, আবার অনেকে বলল অন্য কোনো ব্যাপার আছে। কিন্তু এই সব কিছুর মধ্যে মেয়ের বাবা হরিকান্তর মুখটা কেমন যেন হয়ে গেল। সে একটাও কথা না বলে সোজা ঘরের ভিতরে গিয়ে একটা হ্যারিকেন আর তার সঙ্গে একটা লাঠি নিয়ে বাইরে বেরিয়ে এলো। সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি জানি আমার মেয়ে কোথায় গেছে, তোমরা এসো আমার সঙ্গে। হরিকান্তর এমন রূপ দেখে সকলেই চুপ করে রইল। কেউ কোনো কথা বলল না। হরিকান্তর চেহারা লম্বা, গায়ের রং ফর্সা। গ্রামের মোড়লের খুব কাছের মানুষ বলে কেউ তাকে ঘাঁটাতে সাহস করে না। তাছাড়া তার জমি জমা পয়সাও বিস্তর আছে। হরিকান্তর পিছু পিছু কয়েকজন বেরিয়ে পড়ল। আলো হাতে বাড়িটাকে এক পাক দিয়ে ওরা পিছনের দিকের পথটা ধরল। সেই পথ একটা ছোট মতো জঙ্গলের ভেতর দিয়ে সোজা চলে গেছে উত্তরের দিকে। ওই উত্তরের দিকে ঘন জঙ্গলের পথে যাওয়ার সময় কেউ কোনো কথা বলল না। শুধু হরিকান্ত দাঁতে দাঁত চেপে বলতে লাগল, আমি জানতাম এমন কিছু হবে। বারবার করে মালতীকে সাবধান করেছিলাম, কিন্তু আমার কথা কেউ শুনল না। পিছনে জনা কয়েক লোক তাদের মধ্যে অন্ধকারের মধ্যে পথ চলতে চলতে দু একজনের সঙ্গে কথা বলছিল। হরিকান্ত ধমকে উঠল। রাগে তার গোটা শরীর তখন থরথর করে কাঁপছে। তার ফর্সা মুখটা লাল হয়ে এসেছে। হাতের লাঠিটা এত শক্ত করে চেপে ধরেছে যে লাঠিটা নরম হলে বোধহয় ভেঙে যেত। দ্রুত পায়ে ওরা সকলে জঙ্গলের পথ ধরে ভিতরের দিকে ঢুকছে। তারপর একটা পুরনো বটগাছের কাছে এসে দাঁড়িয়ে বটগাছের উপরের দিকে তাকিয়ে হরিকান্ত চিৎকার করে বলল, সর্বনাশটা করলি তো আমার। তোর এখনো স্বাদ মেটেনি। আমাদের পরিবারের উপর তুই এমন করে কেন নজর দিয়েছিস বল শয়তানি? গাছের উপর থেকে হঠাৎ করে খোনা একটা কণ্ঠস্বর ভেসে এলো। সেই গলার আওয়াজ শুনে পিছনে আসা লোকেদের মধ্যে কেউ কেউ যেন হতভম্ব হয়ে যায়। হরিকান্ত কিন্তু ভয় পায় না। হাতের হ্যারিকেনটা উঁচু করে তুলে ধরতেই পিছনের সকলে দেখতে পায় বটগাছ থেকে নেমে আসা ঝুড়ি ধরে সরসর করে নিচের দিকে নেমে আসছে হরিকান্তর মেয়ে। কিন্তু এ কি,
তার চোখ মুখের একই চেহারা হয়েছে। হরিকান্তর মেয়ের নাম পুষ্প। শান্তশিষ্ট সরল পুষ্পর একই চেহারা হয়েছে তার। গোটা শরীর রক্তাক্ত, যেন এখানে ওখানে কেউ আঁচড়ে কামড়ে দিয়েছে। পরনে বিয়ের জন্য নতুন বেনারসি, লাল রঙের শাড়িটা ফালা ফালা হয়ে এখানে ওখানে ছিঁড়ে ছিঁড়ে ঝুলে আছে। লজ্জা নিবারণ হচ্ছে বটে, তবে তা অর্ধেক। হরিকান্তর সাথে আসা অধিকাংশ মানুষ সে দৃশ্য চোখে দেখতে পারল না। হাতের লাঠিটা বাড়িয়ে ধরে হরিকান্ত বলল, ছেড়ে দে বলছি আমার মেয়েটাকে, ছেড়ে দে। আমার এত বড় ক্ষতি তুই কেন করতে চাইছিস? ওইখানে বিয়ের জন্য সবাই বসে আছে। আমার মেয়েটাকে ছেড়ে দে, আমার মেয়েটাকে ছেড়ে দে। ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। আমি তো বলেছিলাম তোদের পরিবারের কোনো মেয়ের বিয়ে আমি ভালোভাবে হতে দেব না। তোদের বাড়ির মেয়ের বিয়ে আমি আটকাবই। হরিকান্তর রাগে যেন পাথর হয়ে গেল। তবু হাতের লাঠিটা মাথার ওপর তুলে নিয়ে সজোরে সামনে থাকা তারই মেয়ে পুষ্পর মাথার ওপর বসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। পিছন থেকে কেউ একজন তাড়াতাড়ি তার হাতটা চেপে ধরে ফেলেছিল। হরিকান্ত পিছনে তাকিয়ে দেখল নিধিরাম। নিধিরামের বয়স হরিকান্তের চেয়েও বেশি। নিধিরাম এই বাড়িতে মাঝে মাঝে আসে। নিধিরামকে হরিকান্ত ঠিক ভয় করে না, তবে মান্যি করে। এর পিছনে অন্য একটা কারণ আছে। হরিকান্ত তাকে বলল, কাকা ছেড়ে দাও কাকা, ছেড়ে দাও। আমি ওকে আজ শিক্ষা দেব। ছেড়ে দাও। বোকার মতো কাজ করো না হরিকান্ত, ওটা তোমার মেয়ে। ওর গায়ে যদি আঘাত করো তাহলে ওটা তোমার মেয়ের গায়েই লাগবে। ওর কিছু হবে না, আরে ও তো মানুষ না। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সত্যিই হরিকান্ত এই কথাটা ভুলে গিয়েছিল। লাঠিটা মাথার উপর ফেলে সে ধপ করে বসে পড়ল মাটিতে। ততক্ষণে পুষ্প খিলখিল করে হাসতে হাসতে তার থেকে খানিকটা দূরে মাটির উপরে ঠিক বিড়ালের মতো হামাগুড়ি দিয়ে একবার এদিক একবার ওদিক ঘোরাফেরা করছে। পিছনে যারা এসেছিল তারা ভয়ে নিধিরামের সামনে এসে দাঁড়িয়েছে। নিধিরাম তাকালো সামনের দিকে। মেয়েটার এমন অবস্থা দেখে তার বুক ব্যথায় ফেটে গেল, চোখ থেকে জল বেরিয়ে এলো। ঠিক সেই সময়ে পুষ্পর গলা শোনা গেল। সামনের সেই ভয়ঙ্কর মূর্তির ভিতর থেকে পুষ্পর করুণ মুখটা দেখা গেল। পুষ্প বলল, বাবা, নিধিরাম দাদু, আমায় বাঁচাও, দয়া করে আমায় বাঁচাও। সঙ্গে সঙ্গেই হরিকান্ত লাঠি রেখেই সামনের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু নিধিরাম তাকে জাপটে ধরল। সামনে দাঁড়িয়ে থাকা পুষ্পর মুখটা এখন করুণ হয়ে এসেছিল বটে, তারপরেই তার মুখের সেই কান্নাটা আবার হাসিতে বদলে গেল। খিলখিল করে হাসতে হাসতে সে নিজের একটা হাত নিজের মুখের ভেতর ঢুকিয়ে ফেলল। তারপর দুপাটি দাঁত দিয়ে সেই হাত চিবোতে চিবোতে বলল, কি ভেবেছিলে এত সহজে ওকে ছেড়ে দেব? এতদিন পরে সুযোগ পেয়েছি। কতদিন ধরে আমি অপেক্ষা করেছি। আজকের দিনটার জন্য আমি কত অপেক্ষা করেছি। মাটির উপর লুটিয়ে পড়ে দু হাত জোর করে প্রায় হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমার মেয়েটাকে ছেড়ে দে, আমার মেয়েটাকে ছেড়ে দে। তোর যা চাই আমি তাই দেব। তুই আমায় মেরে ফেল, তুই আমার প্রাণ নিয়ে নে, কিন্তু আমার মেয়েটাকে ছেড়ে দে। তোর প্রাণ নিলে তো হবে না। প্রতিজ্ঞা করেছিলাম এই বংশে কোনো মেয়ের বিয়ে আমি ভালোভাবে হতে দেব না। সেই প্রতিজ্ঞা যে আমায় রাখতেই হবে। কথাটা বলতে বলতে পুষ্প আবার গাছের গুঁড়ি ধরে টিকটিকির মতো সরসর করে উপরে উঠে গেল। উপরের দিকে উঠে তারপর বট গাছের অন্ধকারে কোথায় যেন হারিয়ে গেল, মিলিয়ে গেল। হরিকান্ত প্রচণ্ড একটা চিৎকার করে দুঃখে ভয়ে সেইখানেই জ্ঞান হারিয়ে ফেলল। নিধিরাম কিন্তু জ্ঞান হারাল না,
সঙ্গে থাকা লোকেরা তো ওখানে প্রচণ্ড ভয় পেতে শুরু করে দিয়েছে। নিধিরাম বলল, তুই কিন্তু ভুল করছিস বিমলা, অনেক বড় ভুল করছিস। হরিকান্তর মেয়েটাকে তুই অমনভাবে নিয়ে গেছিস, আর এখন হরিকান্তের এই অবস্থা। যদি পুষ্পর কিছু হয় তাহলে কিন্তু এত সহজে আমি তোকে ছাড়বো না। রাতের মধ্যেই ওর মৃতদেহ তোদের ওই শ্মশানে পৌঁছে যাবে। তোদের ওই বিয়ের মণ্ডপে ওর মৃতদেহ পৌঁছে যাবে। ওই বিয়ের মণ্ডপকে আমি শ্মশান করে দেব, শ্মশান। এই কথাটা বলে অদ্ভুতভাবে হাসতে লাগলো সেই ভয়ঙ্কর মূর্তি। নিধিরাম জ্ঞান হারিয়ে ফেলা হরিকান্তকে তুলে নিল বাকিদের সাহায্যে। কোনো রকমে বেরিয়ে আসতে পারল সেখান থেকে। তারপর সেই বিভৎস মূর্তি চিৎকার করে বলল, ওই কমলাকান্তের বংশের ওর রক্তের কোনো মেয়েকে আমি কোনোদিন ভালোভাবে বিয়ে করতে দেব না। বিয়ের নিমন্ত্রণ? বাহ, তা বেশ ভালো ভালো। তা কবে যাচ্ছ? এই কলকাতার বাইরে আমার এক বন্ধুর বিয়ের নেমন্তন্ন, সেখানে যেতে হবে। তবে বিয়ের তারিখ এখনো দেরি আছে। দেখো, বিয়ের নিমন্ত্রণে কখনো দেরি করবে না, বুঝলে? সময় মতো চলে যেও। কিশোরী চুপ করে বসেছিল। এইবার সে বলল, বিয়ে বাড়ির নেমন্তন্নে সময় মতো চলে যাবে, সে না হয় ঠিক আছে, কিন্তু দেরি করার কথা কেন বলছেন? মানে আপনি ঠিকই বলছেন বলুন তো ঠাকুরমশাই। তেমন কিছু নয়, আসলে বিয়ে বাড়ির কথায় অনেকদিন আগের একটা কথা মনে পড়ে গেল, আর তাই বললাম আর কি। তোমরা কিছু মনে করো না। আসলে বয়স হয়েছে তো, কি বলতে কি বলে ফেলি। তার কারণ হচ্ছে এমনি এমনি কথাটা বলেননি ঠাকুরমশাই, তা বেশ বুঝতে পারলাম। জানলা দিয়ে বাইরের আকাশের দিকে তিনি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে বসেছিলেন। তারপর নিজের মনে এই কি যেন বিড়বিড় করে সব বলছিলেন। আমি আর কিশোরী আজ যখন এসেছি তখন একটি লোক তারানাথের কাছে হাত দেখাতে এসেছিল। আমরা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করলাম। সেই লোকটি চলে যাওয়ার পরে যখন ঘরে এসে ঢুকলাম তখন তারানাথ বলল, এখনো লোকে আমায় মনে রেখেছে, বুঝলে? ওই লোকটি তার হাত দেখাবে বলে এখানে ওখানে ঘুরছিল। তাকে একজন নাকি আমার কথা বলেছে। সে বলেছে যে তারানাথ জ্যোতির্বিনোদের কাছে যাও, সে বেশ ভালো জ্যোতিষী। তাহলে তো ভালো কথা। আপনার যখন প্রশংসা করেছে তখন তো আপনার ভালো লাগবেই। কিন্তু ব্যাপারটা হলো, লোকটার মুখটা কেমন যেন বিষণ্ণ বলে মনে হলো। কি ব্যাপার বলুন তো? এই হলো আরেক সমস্যা, বুঝলে তো? লোকের হাত দেখে ভালো কিছু না বললে তারা আবার চিন্তায় পড়ে যায়। আরে হাতে যা লেখা আছে আমি তো তাই বলবো নাকি? হাতের লেখার বাইরে তো আর কিছু বলতে পারবো না। তার হাতে বিপদের কথা লেখা ছিল। সেই বিপদ খুব শিগগিরই তার জীবনে নেমে আসবে, আর সেই কথাটা বলেছি বলেই তার এমন মুখের অবস্থা হয়েছে। এই কথা শুনে আমরাও একটু বিষণ্ণ হলাম বোধহয়। কেউ কি খারাপ কথা শুনতে ভালোবাসে? আপনি বলুন না। আরে ভালোবাসুক না বাসুক তাতে আমার কি? আমি কি মিথ্যে কথা বলবো নাকি? যেটা সত্যি সেই কথাই বলেছি। তারানাথ কথা শেষ করে আমার দিকে তাকাতেই আমি বললাম, কথাটা খারাপ বলেননি, কিন্তু সমস্যা হলো। আর কিছু বললাম না, কারণ এরপর যেটা বলতে চাইছিলাম সেটা শুনলে হয়তো তারানাথ মনক্ষুণ্ণ হতো। তারানাথ নিজেই বলল, তুমি কি বলতে চাইছো সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু মিছে কথা আমি বলতে পারি না। জানি আজকাল লোকে আমার কাছে খুব একটা আসে না, পয়সার ভালো নয়, কিন্তু নিজের ভালোর জন্যে কারোর ক্ষতি তো করতে পারি না। মিথ্যে মিথ্যে কারোর ভালো কথা বললে
তার হয়তো সেই সময়ের জন্য ভালো লাগবে, কিন্তু পরবর্তীতে যখন বুঝতে পারবে যে আমি মিথ্যে কথা বলেছি, তখন নিজের ভালোর জন্য এমন করতে পারবে না। বুঝলাম, তারানাথের প্রসার কম হতে পারে, কিন্তু সে মানুষটা আগের মতোই আছে। এই সেই তারানাথ যে অনেক মানুষের সাহায্য করেছে, ভালোবেসেছে। কিশোরী বলল, বিয়ে বাড়িতে যাওয়া নিয়ে ঠাকুরমশাই বলছিলেন দেরি করো না, সেটা একবার বলুন তো। মানে ওর বিয়ে বাড়ি যাওয়ার ব্যাপারে শুনে আপনি বলেছিলেন দেরি করো না, সময় মতো চলে যেও। তোমরা সেসব কথা হয়তো বিশ্বাস করবে না। এমনিতেই তোমাদের অল্প বয়স, তোমাদের রক্ত গরম রয়েছে, আর রয়েছে অবিশ্বাস। তাছাড়া এমন সব ঘটনা শুনে তোমরা অবিশ্বাস করলে তা আমার ভালো লাগে না। বুঝলাম, এই লোকটি বোধহয় যাওয়ার সময় কিছু বলেছে, তাই তারানাথের মন সামান্য ক্ষুণ্ণ হয়ে রয়েছে। তাই বললাম, আপনার কথা আমরা বিশ্বাস করি না, এ কথা বলছেন কি করে? যদি বিশ্বাস না করতাম তাহলে কি আমরা আপনার কাছে আসতাম? তারানাথ সামান্য হেসে বলল, তোমরা তো এখানে আসো আসলে আমার গল্প শুনতে। আসলে অবিশ্বাসীরাই হিংসা, অলৌকিক, অদ্ভুত গল্পের ভালো শ্রোতা হয়। তারানাথের কথায় কিশোরী হেসে উঠল। তারানাথ বলল, তোমরা যখন ছাড়বে না, তাহলে তোমাদের সেই গল্পটাই বলি, শোনো। আসলে তোমার বিয়ে বাড়ি যাওয়ার কথা শুনে এক গ্রামের এক বিয়ে বাড়ির কথা হঠাৎ মনে পড়ে গিয়েছিল। গ্রামের বিয়ে বাড়ি যেমনটা হয় তেমনটা নয়। গ্রামের এক অর্থবান অবস্থাপন্ন বাড়ির বিয়ে ছিল। সে এক বিশাল আয়োজন। গ্রামের প্রায় অর্ধেক মানুষকেই নিমন্ত্রণ করা হয়েছে। গ্রামের বড় সড়ো লোকজন এসেছে। আলো, ফুলমালা এইসব দিয়ে সে এক এলাহি আয়োজন। কিন্তু তার মধ্যেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে গিয়েছিল। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার, সেই বিয়েতে আমার নিমন্ত্রণ ছিল, কিন্তু নানা কারণে আমি সেদিন সময় মতো সেখানে গিয়ে পৌঁছাতে পারিনি। বোধহয় আমার সেখানে পৌঁছানোর কারণ ছিল না। আসলে আমি পৌঁছলে হয়তো এমন একটা ব্যাপার এত সহজে ঘটতে পারত না। তাই হয়তো, সে যাই হোক, তোমাদের সেই কথাই বলি। কথাটা বলে তারানাথ হাত বাড়িয়ে পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিল। তারপর তাতে অগ্নিসংযোগ করে দুবার ধোঁয়ার রিং ছেড়ে বলতে শুরু করল, আর আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলাম তারানাথের মুখে সেই মন খারাপের গল্প। সেবারে বর্ষাকালে বন্যা হয়েছিল। আমাদের গ্রামে তো হয়েই ছিল, আশেপাশের কয়েকটা গ্রামেও বন্যা হয়েছিল। বর্ষাকালটা গ্রামে যে কি বীভৎসভাবে কাটিয়েছিলাম তা তোমাদের বলে বোঝাতে পারবো না। বর্ষার পরে গ্রামে সেবার কলেরা দেখা দিল। হ্যাঁ, আমাদের গ্রামে নয়, আশেপাশের কোনো একটা গ্রামে। কোনো এক অদ্ভুত কারণে সেটা আমাদের গ্রামে কিন্তু প্রবেশ করতে পারল না। তার আগেই আশেপাশের গ্রামগুলোতে প্রায় হাজারে হাজারে মানুষ মরল। আশেপাশের 3টে গ্রাম প্রায় ফাঁকা হয়ে গেল। সেই সমস্ত গ্রামের লোক যে কোথায় চলে গেল তার খবর পাওয়া গেল না। প্রায় 2 বছর পর আবার সেই গ্রামে নতুন করে লোক জড়ো হলো। পাশের গ্রামের সেই ভয়াবহ দৃশ্য নিজের চোখে দেখেছিলাম। এখানে ওখানে জল কাদার মধ্যে পড়ে রয়েছে মানুষের মৃতদেহ। মৃতদেহ শিয়ালে, কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। তবে আজ সেসব কথা নয়, আমি অন্য কথা বলবো। সেবারের বন্যার প্রভাব কমে যাওয়ার পর কোনো রকমে আশেপাশের গ্রামগুলো একটু ঠিকঠাক হওয়ার পরে আমি বাড়ি ছাড়লাম। বাড়িতে একটানা বেশি দিন থাকতে থাকতে ভিতরে ভিতরে কেমন যেন হাঁফিয়ে উঠেছিলাম। যেন মনে হতো অনেক দূরে কোথাও চলে যেতে হবে। অনেক দূরে কেউ আমার জন্য অপেক্ষা করছে। সেই তোমাদের সোনার ঘণ্টার গল্প বলেছিলাম, মনে আছে? সেই সোনার ঘণ্টার শব্দ যেন মাঝে মাঝে শুনতে পেতাম। আমি দেখেছিলাম, যখনই একটানা বেশি দিন বাড়িতে থাকতাম তখনই ওই সোনার ঘণ্টা আমি দেখতে পেতাম। তারপর একদিন বেরিয়ে পড়লাম।
এদিক ওদিক ঘুরতে ঘুরতে প্রায় মাসখানেক পরে গিয়ে পৌঁছালাম একটা গ্রামে। গ্রামের নাম মৌহরিপুর, আর সেই গ্রামের নাম শুনেছিলাম অনেক পরে। গ্রামে যখন আমি পৌঁছেছি তখন প্রায় দুপুর। বর্ষাকাল পেরিয়ে শরৎ প্রবেশ করতে শুরু করেছে গ্রামে, তবে রোদের তেজ বেশ ভালোই রয়েছে। সেই রোদের হাত থেকে বাঁচার জন্য একটা বাড়িতে গিয়ে আশ্রয় নিলাম। সেই বাড়ির লোকটির নাম নিধিরাম রায়, যদিও তখন তার নাম জানতাম না। বাড়িতে ঢুকে জল চাইতে সে আমায় জল বাতাসা দিল। বাড়ির বারান্দার কাছে ছাওয়াতে বসে জল বাতাসা খেয়ে এ কথা ও কথা বলতে বলতে গ্রামের নাম, তার নাম এই সমস্ত জানলাম। আর তারপরেই শুনতে পেলাম নিধিরাম একাই থাকে। আমার এক ছেলে ছিল, ছেলের বিয়ে দেব বলে ঠিক করেছিলাম। তার আগেই একদিন সাপের কামড়ে মারা গেল সে। এখন আমি একাই থাকি। আমাদের এই গ্রামে হরিকান্ত রায় বলে একজন আছে, মোরল মশাইয়ের কাছের লোক। তার জমি জমা সম্পত্তি অনেক রয়েছে। তার কাছেই টুকিটাকি কাজকর্ম করি। যা পাই তাতে আমার একার বেশ ভালোভাবেই চলে যায়। তাছাড়া চাষের জমি তো আছেই। নিজে তো চাষ করতে পারি না, ভাগ চাষ করাই। গ্রামে আসার সময় মাঠের একপাশে অনেক বড় মতো একটা সামিয়ানা টাঙানো দেখলাম। ওখানেই বোধহয় বিয়ের ব্যবস্থা হয়েছে না? কারণ ঠিকই বলেছেন ঠাকুরমশাই, ওখানে ওই হরিকান্ত বাবুর একমাত্র মেয়ে পুষ্পর বিয়ের ব্যবস্থা হয়েছে। এই তো কালকে বিয়ে, গ্রামের সববার নেমন্তন্ন। আপনি 2 দিন থেকে যান না, এখানে এসেছেন যখন হরিকান্ত বাবুর মেয়ের বিয়েটা দেখেই যান, তাকে আশীর্বাদ করে যান। গ্রামে থাকার ইচ্ছে ছিল, তার সঙ্গে হঠাৎ করে এমন বিয়ের নিমন্ত্রণ। তাছাড়া আমি সাধু মানুষ, সাধু সন্তদের আলাদা করে কোনো কিছুতে নিমন্ত্রণ করতে লাগতো না। এখনকার মতো তখন তো আর মানুষের মনে হিংসে, লোভ, তারপর এই সমস্ত দূরত্ব চলে আসেনি। তখন অতিথিকে মানুষ নারায়ণ বলে মনে করত। কোনো মানুষ কারুর বাড়িতে খেতে চাইলে সে তাকে খাইয়ে পুণ্য লাভ করত। নিধিরাম একরকম জোর করেই ধরল, ছাড়তে চাইল না। সেদিনটা তার বাড়িতেই কাটিয়ে দিলাম। মৌহরিপুর গ্রামটা খুব বেশি বড় নয়। ছোট নদীর পূর্ব দিক দিয়ে আরো একটা শাখা নদী চলে গেছে। পশ্চিম আর উত্তর দিকে জঙ্গল। আমি এসেছি দক্ষিণ দিক থেকে। উত্তরের সেই জঙ্গলের মাঝখান থেকে একটা পথ পাশের গ্রামে যাওয়ার। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, নিধিরাম বলল, আমি এখন হরিকান্ত বাবুর বাড়িতে যাব। আপনি আশপাশটা ঘুরে দেখুন, তারপর সময় করে দুপুরের দিকে আপনাকে ডেকে নিয়ে যাব। আজ সারা দিনের খাবার ব্যবস্থা ওখানেই কিন্তু করা হয়েছে। আমি হেসে বললাম, আরে ওসব নিয়ে ভাবতে হবে না, কতদিন আমি না খেয়েই তো কাটিয়েছি, ঠিক সময় মতো চলে আসব। আর এখানে গ্রামে ঘোরার মতো জায়গা কি কি আছে বলুন তো? নিধিরামের কাছ থেকে গ্রামের ঘোরার জায়গার কথা শুনে আমি বেরিয়ে পড়লাম। নিধিরামকে আপনি বলার কারণ ছিল, সে যে আমার চেয়ে বয়সে বড় তা দেখেই বোঝা যায়। নিধিরাম চলে গেল ওই মাঠের দিকে, আর আমি চলে গেলাম গ্রামের সেই জঙ্গলের কাছে। নদীর ধারে একটা বড় মাঠ আছে সেই দিকে। ঘুরতে ঘুরতে গাছের তলায় একটা জায়গায় বসে পড়েছিলাম। দুপুরে আর ফেরা হলো না। ক্লান্তিতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল সন্ধ্যার একটু পরে। আমি জেগে চমকে উঠলাম। শুনেছিলাম বিয়ের লগ্ন সন্ধ্যের সময়। বড্ড দেরি হয়ে গেল। তাড়াতাড়ি করে উঠে প্রায় এক প্রকার ছুটে ছুটেই যাচ্ছিলাম। দেখি গ্রামের লোকজনের মধ্যে কেমন যেন একটা হুড়োহুড়ি চলছে। মাঠের দিক থেকে কয়েকজন লোক হাঁটতে হাঁটতে এই দিকেই আসছিল। তাদের কথাবার্তা শুনে বুঝতে পারছিলাম কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা বোঝা যাচ্ছিল না। আর ওখানে তো এগোতেই দেখি নিধিরাম আর তার সঙ্গে কয়েকজন লোক পিছনের জঙ্গলের দিক থেকে মাঠের দিকে হেঁটে আসছে। তাদের সঙ্গে প্রায় চ্যাংদোলা করা অবস্থায় নিয়ে আসছে
একটি মধ্যবয়স্ক লোককে। ফর্সা চেহারা, পরনের পোশাক দেখে আন্দাজ করতে পারলাম এই হলো হরিকান্ত রায়, মানে নিধিরামের বলা সেই হরিকান্ত। তাড়াতাড়ি এগিয়ে যেতেই আমায় দেখে নিধিরাম বলে উঠল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি ঠিকই বলেছিলেন, কিন্তু আপনি কোথায় ছিলেন? এক মিনিট। আপনি বললেন আপনি এর আগে ওদিকে যাননি, শুধুমাত্র গ্রামে ঢোকার সময় মাঠের কাছ থেকে এসেছেন। তাহলে নিধিরাম কি বলল আপনাকে যে আপনি ঠিক বলেছেন? তখন সেই কথা মাথায় ছিল না। তাড়াতাড়ি এসে বুঝতে পারলাম হরিকান্ত বাবু জ্ঞান হারিয়ে পড়ে আছেন। তাকে মণ্ডপে নিয়ে গিয়ে জল দেওয়া হলো। বরপক্ষের লোকেরা ততক্ষণে প্রায় তিতিবিরক্ত হতে শুরু করেছে। লগ্ন বয়ে যাচ্ছে, মেয়ে আসেনি। হরিকান্ত বাবু জ্ঞান ফিরে কেমন যেন ফ্যাকাশে মুখে বসে রইলেন। তারপর উঠে ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। আমি নিধিরামের কাছে গিয়ে যে কথাটা জানতে পারলাম তাতে চমকে উঠলাম। এই সব কিছু আমি আগেই আন্দাজ করেছিলাম। আসলে পাশের মাঠ থেকে যখন হেঁটে আসছিলাম তখন ওই মাঠের এক পাশে একটা বেশ বড় দালান বাড়ির কাছে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। পরনে নতুন কাপড়, চোখে লাজুক দৃষ্টি, আর তার সঙ্গে আরো কয়েকজন ছিল। তার সঙ্গে আমার চোখাচোখি হতেই সে এগিয়ে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল। তখন সে বলেছিল, সাধু বাবা, কাল আমার বিয়ে, আমায় আশীর্বাদ করুন। সাধারণত গ্রামের মেয়েরা তখনকার দিনে এমন কাজ করত না। আসলে আমি তখন তার বাড়ির পাশের রাস্তা ধরে এগোচ্ছিলাম। সে তখন বাড়ির কাছে দাঁড়িয়ে কিছু একটা করছিল কয়েকজনের সঙ্গে। সে সরল মনা, তাই আমায় দেখে এগিয়ে এসেছিল। আমি তার মাথায় হাত রেখে আশীর্বাদ করতে গিয়েই চমকে উঠেছিলাম। আমি ওর কপালের দিকে তাকিয়ে দেখতে পেলাম তার বিবাহ যোগে সামান্য সমস্যা রয়েছে। আর শুধু তাই নয়, একটা কালো ছায়া তার মাথার চারপাশে যেন ছড়িয়ে রয়েছে। আমি চমকে উঠলাম। বিবাহ ঠিক হয়ে যাবার পর এমন সময় পাত্রপাত্রী দুজনেরই একটা অশুভ যোগ থাকে। এই সময় অশরীরী বা অন্য জগতের সেই প্রাণীরা তাদের প্রতি আকৃষ্ট হয় মাঝে মাঝে তাদের উপর ভর করতে চায়। সেই সময় নানা কারণে তাদের রাশি হালকা হয়ে থাকে। ভাবলাম তাকে কথাটা বলি। তারপরে ভাবলাম শুধু এমন আনন্দের মুহূর্তে এই সব কথা বলে তাকে ভয় দেখাবো না। কিন্তু সেই কথাটাই নিধিরামকে বলেছিলাম। নিধিরাম যখন আমায় বলেছিল মাঠের কাছে ওই হরিকান্ত বাবুর মেয়ে পুষ্পর বিয়ে, তখন পুষ্পর কথা তাকে বলতেই সেই দিন রাতের বেলা নিধিরাম আমায় বলল, জানতাম এমনই কিছু একটা হবে, কিন্তু হরিকান্তবাবু সে কথা মানতে চায় না। এতবার বললাম যে মেয়ের বিয়ে দেওয়ার আগে সাধু কিংবা তান্ত্রিক ডেকে কিছু একটা করিয়ে নিন। কেন এমন কথা আপনি বলছেন কেন? সে আমি পরে বলবো। কালকে আগে ভালোভাবে বিয়েটা উতরে যাক, তারপরে বলবো আপনাকে ঠাকুরমশাই। এখন ওসব কথা বলে শুধু আপনার মন খারাপ করতে চাই না আমি। তখনও নিধিরাম মনে হয় কাউকে কিছু বলেনি। কিন্তু তখন বাড়ি ভর্তি লোকজন, চিৎকার চেঁচামেচি, সব কিছুর মধ্যে নিধিরাম দাঁড়িয়ে গলা তুলে বলল, আপনারা সবাই ভুল মনে করছেন। আমাদের পুষ্প মা বড় সরল, তার কোনো দোষ নেই। একটু আগে আমি, হরিকান্তবাবু আর আমার সঙ্গে এই তিনজন, আমরা এই জঙ্গলের মাঝে বটগাছের তলায় গিয়ে দেখে এসেছি পুষ্পর উপরে একটা অশরীরী আত্মা ভর করেছে। সেই তাকে ওখানে নিয়ে গেছে। সে কথার সাক্ষী ওরা দেবে। এই কথা শুনে সকলে আবার গুঞ্জন শুরু করলো নিজেদের মধ্যে। নিধিরাম আমার হাত ধরে টেনে নিয়ে গেল হরিকান্তের ঘরের দরজার কাছে। তারপর ঘরের দরজার উপর ধাক্কা দিতে দিতে বলল, এখনো আপনি আমার কথা শুনবেন না বাবু? আপনাকে আমি কতবার বলেছিলাম এক সাধু কিংবা তান্ত্রিক ডেকে পূজা করিয়ে নিন, না হলে এরকমই কিছু একটা হবে। এবার দরজাটা খুলুন, আমার সঙ্গে ঠাকুর মশাই আছে।
কয়েকবার দরজা ধাক্কা দেবার পর যখন ঘরের দরজা খুলে গেল, তখন দেখতে পেলাম ঘরের ভিতরে একটু আগে দেখা সেই লোকটি রয়েছে বটে, কিন্তু ঘরের জানলাটা খোলা। জানলার কাছে দাঁড়িয়ে থাকা কিছু একটা দেখে সে ভয়ে পাথরের মতো হয়ে গেছে। আমি আর নিধিরাম তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে জানলার কাছে গিয়ে পিছনের দিকে তাকাতেই দেখতে পেলাম জানলার গরাদটা দুটো হাতে চেপে ধরে কে একজন যেন একবার করে উপরের দিকে উঠছে আর একবার করে নিচের দিকে নামছে। নিধিরাম তাকে দেখে চিৎকার করে উঠল, পুষ্প, ওই দেখুন ঠাকুর মশাই, দেখুন পুষ্পকে শয়তানি নিয়ে গেছে। কিছু একটা করুন আপনি, ওকে বাঁচান দয়া করে। আমি কিছুই বুঝতে পারলাম না, তবে এইটুকু বুঝতে পারলাম যে পুষ্প নামের মেয়েটি, মানে যার বিয়ে ঠিক হয়েছিল, তার কিছু একটা বিপদ হয়েছে, তাকে কেউ একটা নিয়ে গেছে। আমি জানলার কাছে গিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই সেই পুষ্পর ঠিক মাথাটা জানলার গরাদের ওপরে এসে পড়ল। তার দুই চোখে মণি নেই, মণি উল্টে গেছে, মুখটা হাঁ করা, মুখের ভিতর থেকে লালা বেরিয়ে আসছে। পরনে লাল রঙের শাড়িটা এলোমেলো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে জায়গায় জায়গায়। মাথার চুল এলোমেলো, গোটা শরীর ঘামে ভেজা। পুষ্পর মুখ থেকে একটা ঘড় ঘড় করে গজরানোর মতো শব্দ বেরিয়ে আসছে। বুঝতে পারছি তার শরীরে কোনো একটা আত্মা প্রবেশ করে তাকে দিয়ে এইসব করাচ্ছে। জানলার গরাদের ভিতর দিয়েই ডান হাতটা বার করে পুষ্পের কপালের মাঝখানটা চেপে ধরতেই তার গোটা শরীরটা কাটা ছাগলের মতো ছটফট করে উঠল, আর তারপরে একটা প্রচণ্ড ধাক্কায় সে ছিটকে গেল পিছনের দিকে। আমি কিছু বুঝে ওঠার আগেই চোখের নিমেষে পুষ্প ছুটে চলে গেল জঙ্গলের ভিতরের দিকে। ঘরের মধ্যে তখন মাটির উপরে ধপ করে বসে পড়লেন হরিকান্ত বাবু। আমি তখন তাড়াতাড়ি তার কাছে এগিয়ে এসে বললাম, চিন্তা করবেন না হরিকান্ত বাবু, তবে আজ আপনার মেয়ের বিয়ে কোনোভাবেই সম্ভব নয়। আপনি যেভাবেই হোক বিয়ের আসরে থাকা বাকি লোকেদের সেই কথা বুঝিয়ে বলুন, আর তারপর আমি আপনার মেয়েকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। আপনারা আমার সঙ্গে আসুন। হরিকান্ত বাবুকে সেইখানে রেখে আমি, নিধিরাম এবং আমাদের সঙ্গে দুজন বেশ সাহসী লোককে নিয়ে লাঠি আর আগুন নিয়ে আমরা বাড়ির পিছনে সেই জঙ্গলে গেলাম। মেয়েটিকে কোথায় নিয়ে গেছে সে কথা নিধিরাম জানত। সে আমায় পথ দেখিয়ে নিয়ে চলল, আর পথে চলতে চলতে নিধিরাম আমায় বলল এই বাড়ির এক অদ্ভুত ইতিহাসের কথা। তারানাথ এইবার একটু চুপ করল। এক টানা এতগুলো কথা বলার পর সে যেন একটু দম নিচ্ছে। আমি আর কিশোরী সেই কথা শোনার জন্য উদ্বেগী রয়েছি। বাইরে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। টুপটুপ করে পড়া বৃষ্টির সঙ্গে ঠান্ডা একটা জোলো হাওয়া এসে আমাদের গায়ে মাঝে মাঝে ধাক্কা দিচ্ছে। তারানাথ বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, মানুষের জীবন যে কত রহস্যময় সে কথা মানুষ নিজেও জানে না। মাঝে মাঝে মানুষের জীবনের সঙ্গে এত কিছু জড়িয়ে থাকে যে তোমরা বিশ্বাস করতে পারবে না। হরিকান্ত বাবুর মেয়ে পুষ্পকে কোনো এক অশরীরী আত্মা ধরেছিল, কিন্তু তাহলে নিধিরাম কেন বলল এমন কিছু একটা হবে? সে আগেই জানত। নিধিরামের মুখে হরিকান্ত বাবুর পরিবারের ইতিহাসের কথা শুনতে পেলাম। নিধিরাম নিজের মতোই বলেছিল, আমি আমার মতো করে গুছিয়ে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়, কারণ নিধিরাম এলোমেলোভাবে নানা সময়ের কথা একসাথে বলেছিল আমাকে। হরিকান্ত বাবুর পরিবার এক সময় ছিল এই গ্রামের জমিদারের পরিবার। এখন যে মোড়ল আছে অর্থাৎ কৃষ্ণকান্ত হালদার, সেই কৃষ্ণকান্তের সঙ্গে হরিকান্তের পরিবারের বেশ ভালো সম্পর্ক ছিল। কিন্তু এক সময় দেখতে দেখতে জমিদারি শেষ হয়ে আসে। হরিকান্তের বেশ কিছু জমি জমা আর জমানো অর্থ ছিল অনেক, কিন্তু জমিদারি শেষ হওয়ার পরেও হরিকান্ত কিন্তু মোড়ল হতে চায়নি। হরিকান্তর বাবা কমলাকান্তের চরিত্রের দোষ ছিল। তখন কমলাকান্তের প্রথম স্ত্রী মারা গেছে। হরিকান্তের বয়স তখন অনেক কম।
এই গ্রামেরই একটি মেয়েকে কমলাকান্তের পছন্দ হয়েছিল। গরিবের মেয়ে, তার বাবা টাকার অভাবে বিয়ে দিতে পারছিল না তাকে। কমলাকান্ত একদিন তার বাড়িতে গিয়ে হাজির হয়ে সেই মেয়েটির বাবাকে বলল, তোমার মেয়েকে আমি বিয়ে করতে চাই। আমার টাকার অভাব নেই, আমার বাড়িতে সে রানীর মতো হয়ে থাকবে, রানীর মতো। কিন্তু সেই মেয়েটি কমলাকান্তকে বিয়ে করতে চাইল না। তার কারণ কি সেই সব ব্যাপারে জানা যায়নি। তবে এমনভাবে প্রত্যাখ্যানের জন্য কমলাকান্ত বেশ অপমান বোধ করে। এরপর তিনি ওদের শাসিয়ে বলেন, এই, ওকে যদি আমি বিয়ে করতে না পারি তাহলে ওকে কিন্তু আমি কোথাও বিয়ে হতে দেব না, এই কথাটা মনে রাখিস তোরা। গোটা গ্রামের সামনে কমলাকান্ত কথাটা বলেছিল, কিন্তু এরপরে সবাই ইচ্ছে করে না হলেও ওই কথাটা ভুলে যায়। এর প্রায় কয়েক মাস পরে সেই মেয়েটির বিয়ে পাশেরই কোনো এক গ্রামের একটি ছেলের সঙ্গে ঠিক হয়। অতি কষ্টে তার বাবা বিয়ের জোগাড় যন্ত্র করেছিল, কিন্তু বিয়ের রাতে বরযাত্রীর যখন এ বাড়িতে আসার কথা, হঠাৎ করে সেখানেই পথে তাদের ওপর কারা যেন আক্রমণ করে। বাকিদের কোনো ক্ষতি না করলেও যে ছেলেটির সঙ্গে ওই মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল, লাঠির আঘাতে তার মাথা ফাটিয়ে মেরে ফেলা হয়। কারা কাজটা করেছিল সে কথা কেউ জানে না, কিন্তু সেই রাতে ওই মেয়েটি লগ্নভ্রষ্টা হয়। একই গরিব পরিবারের মেয়ে, তার ওপর আবার লগ্নভ্রষ্টা হলো। আশেপাশের লোকেদের মধ্যে কি কথা হয়েছিল তা তো তোমরা বুঝতেই পারছো। এ তো আর আমাদের এই শহর নয়, এ হলো গ্রামাঞ্চল। সেখানে এমন একটা ঘটনা হওয়া মানে মেয়েটির বেঁচে থাকা খুবই দুঃসহ হয়ে যায়। মেয়েটি কিন্তু কোনো কিছুই করেনি, কান্নাকাটি, চিৎকার, চেঁচামেচি কোনো কিছুই করেনি সে। কিন্তু রাতের বেলা সবাই চলে যাবার পর নিজের বাবার অলক্ষ্যে সে বাড়ির পিছনে জঙ্গলের ভেতরে গিয়ে একটা গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। হরিকান্তর মেয়ে পুষ্পকে যেই বটগাছের তলায় নিয়ে যাওয়া হয়েছিল, এটা কি সেই বটগাছ? হ্যাঁ, এটা সেই বটগাছ। সেই মেয়েটা মৃত্যুর আগে তার বাবাকে বলে গিয়েছিল। এই সমস্ত কিছুর পেছনে রয়েছে আসলে কমলাকান্ত। কমলাকান্ত নিজে তাকে বিয়ে করতে পারেনি বলে তার বিয়েতে এত বড় বাধা সৃষ্টি করেছে সে। আর এটাও বলে গিয়েছিল, কমলাকান্তের রক্ত যাদের শরীরে বইবে তাদের পরিবারের কোনো মেয়ের বিয়ে সে ভালোভাবে হতে দেবে না। তারানাথের মুখে এমন কথা শুনে আমি আর কিশোর একটু অবাক হলাম। নিধিরাম গোটা ব্যাপারটা কোনো রকমে বলল। তারপর কথা শেষ করে সে বলল, হরিকান্ত বাবুর এক দাদা ছিল, তার নাম শশীকান্ত। তার মেয়ের বিয়ের সময়েও এরকমই ঘটনা ঘটেছিল। তাকেও নিয়ে গেছিল ওই প্রেত। যদিও পরদিন তাকে আবার বাড়িতেই পাওয়া যায়, তখন তার চেহারা এক রাতের মধ্যেই কেমন যেন বদলে গিয়েছে। মেয়েটাকে বাঁচানো যায়নি। অনেক চেষ্টা করেছিলেন আমাদের গ্রামের কবিরাজ। তারপরে রাগে দুঃখে শশীকান্ত এইখান থেকে নিজের জমি জমা বিষয় আশয় সব বিক্রি করে দিয়ে চলে যায়। তবে হরিকান্ত বাবু কিন্তু আমার কথা একদম শোনেননি। আমি তাকে আগেই বলেছিলাম যে এই ব্যাপারটার কিছু একটা বিহিত করতেই হবে। তার মানে কমলাকান্তের করা অন্যায়ের জন্য আজ হরিকান্ত বাবুর মেয়ে পুষ্পর এমন অবস্থা। কিন্তু সেই মেয়েটি মারা যাওয়ার পর তার দেহ পোড়ানো হয়েছিল নিশ্চয়ই, শান্তি সস্তায়ন করা হয়েছিল। সবকিছুই হয়েছিল, কিন্তু সে নিজেই নিজের মুক্তি কখনো পেতে চায়নি। কিন্তু কমলাকান্ত মানে হরিকান্ত বাবুর বাবা, এসব ঘটনা শুনে তিনি বলেছিলেন সে এমন কাজ করেনি। রাগের মাথায় সে এমন কথা বলেছিল বটে, কিন্তু এমন ক্ষতিকর কাজ সে করতে পারে না। সে মেয়েটির বাবার কাছে গিয়ে তাকে সব কথা বলে, এমনকি এটাও বলেছিল যে যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মানে ওই মেয়েটির বাবার সমস্ত দায় দায়িত্ব সে নেবে। গ্রামের লোকেদের সামনে সেই মেয়েকে সত্যি সত্যি সে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু কমলাকান্তের কথা কেউ বিশ্বাস করেনি। তার টাকা ছিল, সেই গ্রামের জমিদার, যদিও জমিদারি তখন কমে এসেছে।
কিন্তু তার বিরুদ্ধে কেউ কথা বলতে না পারলেও আড়ালে আবডালে সবাই বলতো যে ওটা আসলে কমলাকান্তেরই কাজ। মেয়েটা যে মরে যাবে সে কথা সে ভাবতে পারেনি। সে বলেছিল লগ্নভ্রষ্টা হবার পরে সে নিজেই তো মেয়েটাকে বিয়ে করবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের কথা, কমলাকান্ত কিন্তু সেই দিন গ্রামেই ছিল না। সে একটা কাজে পাশের গ্রামে গিয়েছিল। এর আগে যেই মেয়েটিকে ওই প্রেত নিয়ে যায় তাকে কি ওই বটগাছেই নিয়ে গিয়েছিল? প্রশ্ন করতে করতেই আমরা সেখানে চলে এলাম। আলোগুলো মাটির উপরে রাখা হলো। লাঠি হাতে নিয়ে আমাদের পিছনে দুজন লোক দাঁড়িয়ে রইল। নিধিরাম একটু সামনের দিকে এগিয়ে গিয়ে ডাকল, পুষ্প, পুষ্প। সঙ্গে সঙ্গে গাছটা যেন ছড়ছড় করে নড়ে উঠল। আর তারপরেই দেখি একটা মেয়ের শরীর দেখা যাচ্ছে। একটু আগে যেই মেয়েটাকে আমি জানালা দিয়ে দেখেছিলাম সেই মেয়েটাই। কিন্তু এ কি দৃশ্য! বটগাছের ঝুড়ি জড়িয়ে ধরে যে মেয়েটা নিচের দিকে নেমে এসেছে, তার মাথাটা নিচের দিকে, পা দুটো উপরের দিকে, দুটো হাত ঝুলছে নিচের দিকে, আর সেই দু হাত বেয়ে গড়িয়ে গড়িয়ে নামছে টাটকা রক্ত। তার পেটের কাছে একটা গভীর ক্ষত, পরনের কাপড় ছেঁড়া। দু হাতে সে যেন নিজের গোটা শরীর আঁচড়াতে শুরু করেছিল, আর তাই ওই রক্ত গড়িয়ে এসেছে তার হাত আর নখ থেকে। এই দৃশ্য দেখে নিধিরাম চমকে উঠে বলল, খবরদার, খবরদার বলছি, মেয়েটাকে এত কষ্ট দিস না। তোকে তো আমরা বলেছি তোর ভুল হচ্ছে। কমলাকান্ত এমন কাজ করেনি। কমলাকান্ত এই কাজ করেছে, আর তার জন্যই আমায় মরতে হয়েছে। এই বাড়ির কোনো মেয়ের বিয়ে আমি হতে দেব না। বিপদ বুঝে আমি এগিয়ে গেলাম। আমার ঊর্ধ্বাঙ্গে যে কাপড়টা জড়িয়ে রাখা ছিল সেই কাপড়টাকে হাতে নিলাম। বিড়বিড় করে মন্ত্র পড়ে সেই কাপড়টা দিয়ে বট গাছের গায়ে জড়িয়ে একটা বাঁধন দেওয়ার সঙ্গে সঙ্গেই গাছের ওপর থেকে সেই ভয়ঙ্কর প্রেতিনী বিভৎস গলায় চিৎকার করে বলল, খবরদার, সরিয়ে নিয়ে যা, সরিয়ে নিয়ে যা বলছে, এটা সরিয়ে নিয়ে যা। নিধিরাম চমকে উঠল। সে কিছু বলতে যাওয়ার আগেই আমি হাত তুলে তাকে থামতে বললাম। তারপর গাছের দিকে এগিয়ে গিয়ে বললাম, তুই যদি আজকের মধ্যে এই মেয়েটিকে না ছাড়িস তাহলে এই কাপড় আর গাছ থেকে সরবে না। কাল সকালে সূর্য ওঠার পরেও তোকে এই গাছেই থাকতে হবে। আর একবার সূর্যের আলো তোর গায়ে পড়লে যে কি হবে তা তুই খুব ভালো করেই জানিস। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? এই মেয়েটাকে আমি এখনই ঘর ভেঙে মেরে ফেলবো। তুই জানিস আমি কে? আমি বিমলা। তুই কে তা আমি জানতেও চাই না। তুই বিমলা হ কিংবা কমলা হ, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কমলাকান্ত তোর এত বড় ক্ষতি করেছে কিনা সে কথাও আমি বলতে পারবো না, কিন্তু পুষ্পকে আমি দেখেছি। পুষ্পর মধ্যে সরলতা আর একটা সত্যিকারের ভালো মানুষ রয়েছে। পুষ্প তোর কোনো ক্ষতি করতে পারে না। পুষ্প যদি জানে তুই ওর এত বড় ক্ষতি করেছিস, তারপরেও সে তোর ক্ষতি করতে পারবে না। তাই পুষ্পর ক্ষতি আমি আর হতে দেব না। কেন রে, তুই কি পুষ্পকে বিয়ে করতে এসেছিস? সে বিয়ে করতে এসেছে, সে তো ভয়ে এখন ওইখানে চুপ করে বসে আছে। তাহলে তোর এত সাহস কিসের? পুষ্প আমায় প্রণাম করেছিল। প্রণাম করেই আমাকে বলেছিল যে কাল তার বিয়ে যেন ভালোভাবে হয়ে যায়, সেটাই আমি যেন তাকে আশীর্বাদ করি। আসলে পুষ্প ভয় পেয়েছিল, তখন আমি বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি সে কেন ভয় পেয়েছিল। নিধিরাম আমার পাশে দাঁড়িয়ে আস্তে আস্তে বলল, পুষ্পকে মারিস না,
ওকে ছেড়ে দে, পুষ্প বড় ভালো মেয়ে, আমি ওকে সেই ছোটবেলা থেকে দেখছি। আর আমার কি দোষ ছিল? ওই কেন এমন ভাবে মরতে হয়েছিল? ওই কমলাকান্তের কথা শুনে আমি তাকে বিয়ে করিনি, তার জন্য সে আমার অপু বরকে মারলো, আমায় লগ্ন ভ্রষ্টা করলো। ছাড়বো না, আমি ছাড়বো না কাউকে। এই গাছে যদি কাল সকাল অব্দি আমাকে ডাকতে হয়, আমি তাই ডাকবো। কাল সকালে সূর্য ওঠার আগের মুহূর্তে আমি ওকে প্রথমে মারবো, তারপর আমার যা হয় আমি দেখে নেব। বুঝতে পারলাম এই অশুভ শক্তি এত সহজে বশ মানার নয়। প্রবল এক ঘৃণা আর প্রতিহিংসা নিয়ে সে এই কাজটি করছে। এত সহজে সে পুষ্পকে ছাড়বে না। হতে পারে সত্যি সত্যি সে পুষ্পর কোনো ক্ষতি করে ফেলবে। পুষ্পর শরীর এখন তার দখলে, সে যা খুশি তাই করতে পারে। আমি তাকে আটকাতেও পারবো না। আমি তাকে শুধু এই গাছে বেঁধে রাখতে পারি, কিন্তু এখন করবোটা কি? তারানাথ এই বলে চুপ করতেই আমি বলে উঠলাম, সর্বনাশ! তাহলে এরপর আপনি কি করলেন ঠাকুরমশাই? নিধিরাম আর আমি মুখ চাওয়াচাওয়ি করলাম। পিছনে দাঁড়িয়ে থাকা দুটো লোকও পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আর ওরাই বা করবেটা কি? ওরা যে ভয় পাচ্ছে বুঝতে পারছিলাম, কিন্তু আমি থাকায় সেখান থেকে তখনও পালিয়ে যাচ্ছে না। নিধিরাম সাহস করে বলল, দেখবেন পুষ্প মায়ের যেন কোনো ক্ষতি না হয় ঠাকুরমশাই। আপনি যা করবেন করুন, কিন্তু ওর যেন কোনো ক্ষতি না হয়, তাহলে হরিকান্তবাবু আর বাঁচতে পারবে না। ওই মেয়ে তার প্রাণের চেয়েও প্রিয়। গাছের উপর থেকে আবার খিলখিল হাসি শোনা গেল। সঙ্গে সঙ্গে গাছের উপর থেকে ধপ করে পুষ্পের শরীরটা মাটির উপরে এসে পড়ল। নিধিরাম ছুটে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে থামিয়ে দিলাম। দেখি পুষ্প মুখটা একটু তুলেছে আস্তে আস্তে। তার একটা হাত বোধহয় ভেঙে গেছে। সেই হাতটা কেমন ঝুলে রয়েছে কাঁধের এক পাশে। আমি মনে মনে প্রমাদ গুনলাম। মেয়েটার শরীরের উপর থেকে এত ঝড় যাচ্ছে। মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম। ততক্ষণে নিধিরাম আমার বারণ অগ্রাহ্য করে ছুটে গেছে সামনের দিকে। সে চিৎকার করে বলছে, পুষ্পমায়ের কোনো ক্ষতি হতে আমি দেব না। তুই ছেড়ে দে শয়তানি। আমি জানি তুই নিজেও জানিস কমলাকান্ত এই কাজ করেনি, তারপরেও তুই এরকম করছিস। সঙ্গে সঙ্গে পুষ্পর দুই চোখ যেন জ্বলে উঠল। সে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল নিধিরামের ওপর। তারপর দুহাত দিয়ে নিধিরামের গলাটা চেপে ধরল। আগেই বলেছি, নিধিরাম বয়স্ক মানুষ। হঠাৎ এমন আক্রমণে সে মাটির উপরে পড়ে গেল। তার বুকের ওপর বসে পুষ্প দুহাতে তার গলা আর বুকের ওপর যেন খামচাতে শুরু করেছে। নখের আঁচড়ে চামড়া মাংস উঠতে শুরু করেছে। গল গল করে রক্ত বেরোচ্ছে নিধিরামের শরীর থেকে। নিধিরাম প্রাণপণে চিৎকার করছে। সেই চিৎকার শুনে কিন্তু পিছনে লাঠি হাতে দাঁড়িয়ে থাকা দুজন লোক সেখানে আর দাঁড়িয়ে রইল না। তারা লাঠিগুলো উঁচিয়ে নিয়ে ছুটে গেল সামনের দিকে। বেশ বুঝতে পারছি লাঠি দিয়ে ওরা পুষ্পর গায়ের উপর আঘাত করবে। আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে সামনে দাঁড়ালাম। তাদের বললাম, তোমরা ওকে মেরো না তোমরা ওকে। তোমরা মারলে সেটা পুষ্পর গায়ে লাগবে। ওই প্রেতের কিন্তু কোনো ক্ষতি হবে না। আপনি তো গাছটাকে বেঁধে দিয়েছিলেন, তাহলে সেই গাছের উপর থেকে পুষ্প নিচে নেমে এলো কি করে? গাছ বাঁধা থাকলেও সে যেখানে নেমেছিল সেখানে বটের ঝুড়ি ছড়িয়েছিল। বটের ঝুড়ি তার শরীর স্পর্শ করেছিল। যতক্ষণ পর্যন্ত সেই গাছের ডাল পাতা তার শরীর স্পর্শ করে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে সব কিছু করতে পারবে। কথাটা বুঝতে পেরে আমি গাছের ঝুড়ির দিকটা ধরে এক হ্যাঁচকা টানে তুলে নিয়ে এলাম। আর পুষ্প যেন একটা ডিগবাজি খেয়ে পিছনের দিকে গাছের তলায় গিয়ে পড়ল। পুষ্প বসে আছে ঠিক ব্যাঙের মতো, দুটো পা জড়ো করা।
সামনের দিকে দুটো হাত রেখে উবু হয়ে বসে আছে। তার মুখ থেকে তখন রক্ত বেরিয়ে যাচ্ছে, গোটা শরীর রক্তাক্ত, দুটো চোখ মণিহীন সাদা, চোখটা যেন বনবন করে ঘুরছে। এমন অদ্ভুত দৃশ্য আমার জীবনে আমি এর আগেও দেখেছি, তাই ভয় পেলাম না। নিধিরামের অবস্থা তখন খারাপ। সেই লোক দুটোকে আমি বললাম নিধিরামকে নিয়ে তাড়াতাড়ি চলে যেতে, গ্রামের কবিরাজকে দিয়ে তার চিকিৎসা করাতে। নিধিরাম জ্ঞান হারিয়ে ফেলেছিল। আমি গাছের তলা থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি, আর গাছের তলায় বসে রয়েছে পুষ্প। সে আবার বলল, হরিকান্তর মেয়েকে মারতে পারলেই হবে। ওর কোনো ছেলে নেই, আর ওদের বংশ কখনোই সামনে এগোবে না। হয় হরিকান্তকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে, আর না হলে এইখানে থেকেই হরিকান্ত ওই শয়তানের রক্ত বহন করবে। পুষ্পকে মেরে তুই কি ভেবেছিস তোর প্রতিশোধ সম্পূর্ণ হবে আর তুই মুক্তি পাবি? কিছুতেই হবে না। পুষ্প নিষ্পাপ, তাই পুষ্পর মৃত্যুর রক্ত যদি তোর হাতে লাগে তাহলে তুই কোনো দিন মুক্তি পাবি না। সারা জীবনে এমন ভাবেই পিশাচিনী হয়ে এই গাছেই থাকতে হবে তোকে। পুষ্পর মৃত্যু হলে তোর মুক্তির পথে বাধা পড়বে। আমি হলফ করে বলতে পারি নিধিরাম কেন বলল যে তুই জানিস কমলাকান্ত এই কাজ করেনি। এই কথায় সে কেমন যেন চুপ করে গেল। তার সেই বনবন করে ঘুরতে থাকা মনটাও শান্ত হয়ে গেল। তাকিয়ে দেখি কোথায় পুষ্প, তার বদলে অন্য একটি মেয়ে বসে আছে। এই বোধহয় সেই মেয়েটি বিমলা। তার পরনেও বিয়ের শাড়ি, ছিন্ন ভিন্ন পচে গলে যাওয়া সেই শাড়িটা কালচে হয়ে আছে। তার গোটা শরীর কেমন যেন বিভৎস, গলার কাছে একটা দগদগে ক্ষতের দাগ, চোখ দুটো সাদা ফ্যাকাশে হয়ে গেছে। পুষ্পকে দেখে তাও মোটামুটি লাগছিল, কিন্তু এই বিভৎস দৃশ্য আর সহ্য করা যায় না। আমি একটু পিছিয়ে এলাম। সে বলল, ভুল করেছিলাম। প্রথমে কমলাকান্তকে মারা দরকার ছিল। কমলাকান্তকে যদি সেই রাতে আমি মারতাম তাহলে এসব কিছুই আর হতো না। নিধিরাম মিথ্যে কথা বলছে, কমলাকান্ত মিথ্যে বলেছে। আসলে কি হয়েছিল সে কথা আমি জানি। কি হয়েছিল সেই রাতে? চুপ করে সিগারেটের বাক্স থেকে আর একটা সিগারেট বার করে নিল তারানাথ। তারপর তাতে অগ্নিসংযোগ করে টানতে টানতে আকাশের দিকে তাকাল। বাইরের বৃষ্টিটা বাড়তে শুরু করেছে। ঠান্ডা হাওয়ার সঙ্গে একটা জলো ভাব আমাদের গায়ে এসে মাঝে মাঝে লাগছিল বলে জানলা থেকে একটু দূরে তক্তপোষের সামনের দিকে কিছুটা সরে এসেছিলাম আমরা। কিশোরী বলল, আবার গল্প? মানে যদি কমলাকান্ত এ কাজ করেও থাকে তাহলেও তো পুষ্পকে মেরে তার কোনো লাভ হবে না। আর যদি কমলাকান্ত এই কাজটা করে না থাকে তাহলে সে অকারণে এতদিন ধরে কিসের প্রতিশোধ নিচ্ছে? এরপর সেই বিভৎস দর্শনা মেয়ে সেদিনের সেই গল্পটা বলল। মানে একটা ঘটনা, সেটা আমি আমার মতো করেই তোমাদের বলছি, কারণ সে থেমে থেমে অনেক সময় নিয়ে কথাগুলো বলেছিল। আর তার কথা শেষ হতে না হতেই হরিকান্ত আর সেই গ্রামের অনেকেই সেই গাছের তলায় চলে এসেছিল। বিমলা সেদিন সেজেগুজে অপেক্ষা করছিল তার বিয়ের জন্যে। তার বাড়ির পিছনের দিক থেকে এই পথটা এই জঙ্গলের দিকেই এসেছে। আসলে হরিকান্তর বাড়ি থেকে গ্রামের পথ ধরে সোজা খানিকটা এগিয়ে এলে বিমলাদের ভিটে চোখে পড়ে। সেই ভিটেটা আমি আগেও দেখেছি। সেখানে সেজেগুজে বিমলা জানলার কাছে বসেছিল। হঠাৎ করে জানলার কাছে একটা মুখ সে দেখতে পায়। বিমলা, এখনো আমার কথা শোন, এখনো সময় আছে। আমার সঙ্গে বিয়েতে রাজি হয়ে যা, নইলে কিন্তু সর্বনাশ হবে তোর। সর্বনাশ? সর্বনাশ আমার যা হবার সেটা আগেই হয়ে গেছে, কিন্তু তোর মতো শয়তানের সঙ্গে আমি কখনোই বিয়ে করব না। আমি খুব ভালো করেই জানি
তুই আমার বিয়ে আটকাবার অনেক চেষ্টা করবি, কিন্তু একবার আমার বিয়ে হয়ে গেলে আমি যে আর এই গ্রামে থাকবো না। তোকে আমার চাই, যেভাবেই হোক তোকে আমার চাই। বলেছি না, আমি ছাড়া তুই অন্য কাউকে বিয়ে করতে পারবি না। আজ রাতেই তোর বর যখন বরযাত্রীদের সঙ্গে তোদের গ্রামে প্রবেশ করবে, তারা তখন ওই জঙ্গলের পথেই মরবে, আমি বলে দিচ্ছি। এই কথা শুনে বিমলা কেঁপে উঠেছিল। বিমলা জানলার গড়ার ধরে কমলাকান্তের দিকে তাকিয়ে অনুরোধ করে, এমন কাজ করবেন না, দয়া করে এমন কাজ করবেন না জমিদার মশাই। আমি যে তাহলে লগ্ন ভ্রষ্টা হব। আমাকে লগ্ন ভ্রষ্টা করবেন না আপনি। যদি এমন হয়, আমি যে তাহলে আর কাউকে মুখ দেখাতে পারবো না। আলো আঁধারির মধ্যে কমলাকান্তের মুখটা যেন একটা হিংস্র জন্তুর মতো মনে হয়েছিল বিমলার কাছে। কমলাকান্ত বলল, আমায় যখন এইভাবে তুই অপমান করতে পেরেছিস, তাহলে তোর অপমানও যাতে হয় তা আমি দেখব। আমার লোকেরা এর মধ্যেই বেরিয়ে পড়েছে। বিমলা শক্ত পাথরের মতো হয়ে দাঁড়িয়েছিল। তারপর বলেছিল, বেশ, যদি এমনটাই আপনার ইচ্ছে থাকে তাহলে আমার কথাও শুনুন। যদি আমাকে লগ্নভ্রষ্টা হতেই হয়, গ্রামের লোকজনের কাছে অপমানিত হতে হয়, তাহলে আমি এর প্রতিশোধ নেবই। যেভাবেই হোক আমি এর প্রতিশোধ নেব। আপনাকে আমি এত সহজে ছাড়ব না। তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমি এক্ষুনি তোর ব্যবস্থা করছি। তার মানে সত্যি সত্যি কমলাকান্ত সেই রাতে লোককে দিয়ে তোমার সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল তাকে মেরেছিল? কিন্তু কমলাকান্ত পরে তোমার বাবার দেখাশোনার দায়িত্ব নেয়। গ্রামের লোকেদের কাছে দুঃখ করে বলেছিল যে সে এই সব কিছু করেনি। শয়তান, এই সব ছিল ওই শয়তানের নাটক। আসলে গ্রামের লোকেরা এমন ব্যাপার দেখে রেগে উঠেছিল। তারা কমলাকান্তকে আক্রমণ করার কথা ভেবেছিল। তাই ওই শয়তানটা এমন নাটক করে ওদের আটকায়। আমি কমলাকান্তকে মারতে চেয়েছিলাম। প্রথমে আমি ওর কাছে গিয়েছিলাম, কিন্তু ওর হাতে একটা তাবিজ ছিল। ওই তাবিজ ওর হাতে থাকা অবস্থায় আমি ওকে স্পর্শ করতে পারবো না। আর ওই তাবিজটাই মৃত্যুর আগে কমলাকান্ত দিয়ে গিয়েছে ওর ছেলে হরিকান্তকে। আমার মনে পড়ল, হরিকান্ত বাবুর হাতে যেন একটা তাবিজ আমি দেখেছিলাম। তাই আমি কিছুতেই পুষ্পকে ছাড়বো না। পুষ্পকে আমি নিয়ে যাবই, ওকে আমি মারবই। সমস্ত কথাই আমি শুনলাম। দেখো, হ্যাঁ, তোমার সঙ্গে যা হয়েছে তা সত্যিই অন্যায়। এরপরে আমি তোমায় আর বলতে পারি না যে পুষ্পকে ছেড়ে দিতে, কিন্তু শুধু এইটুকু বলতে পারি যে তোমার সাথেও একদিন অনেক অন্যায় হয়েছে, আর তুমিও এক নিষ্পাপ মেয়ের সঙ্গে অন্যায় করছো। কমলাকান্তের মতো শয়তান তোমার মতন একজন নিষ্পাপ মেয়ের গোটা জীবনটা তছনছ করে দিতে চেয়েছিল, আর তুমিও কিন্তু আজ তেমনই কাজ করছো। শশীকান্ত বাবুর মেয়েকে তুমি এমনভাবেই শেষ করেছো। একবার ভেবে দেখেছো কমলাকান্তের জন্য তোমার আর তোমার বাবার জীবন যেমন দুর্বিষহ হয়ে উঠেছিল, তেমন তোমার জন্য শশীকান্তর জীবনে কি নেমেছিল? হরিকান্তর জীবনটা কেমন হবে যদি পুষ্প মারা যায়? হরিকান্তর কথা না হয় বাদই দিলাম, কিন্তু পুষ্পর তো কোনো দোষ নেই। ওর একটাই দোষ, ওই পরিবারের মেয়ে। কথাটা বলার সঙ্গে সঙ্গে সেই বিভৎস প্রেতের পরিবর্তে পুষ্পকে দেখা গেল। তার শরীরটা হঠাৎ মাটির উপর লাফিয়ে ওঠে, আবার মাটির উপরে এসে পড়ল। পুষ্পর মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে পিছন থেকে শুনতে পেলাম পুষ্পর বাবা হরিকান্তের গলার আওয়াজ।
আমার মেয়েটাকে ছেড়ে দে, ছেড়ে দে আমার মেয়েটাকে। যা হয়েছে, যা যা হয়েছে আমার বংশের ভুল, আমার বাবার ভুল। তুই তুই আমায় নিয়ে যা, কিন্তু দয়া করে আমার মেয়েটাকে ছেড়ে দে। তাকিয়ে দেখি পুষ্পর বাবা আর মা আমার পাশে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েছে। পুষ্পর মা কাঁদতে কাঁদতে অনেক কিছু বলছে, কিন্তু সেসব কথা শোনার মতো সময় তখন নেই। হরিকান্তের হাতে একটা ছুরি, সে সেই ছুরিটা নিজের গলায় ধরে বলল, তুই যদি আমার মেয়েকে মারতে চাস তাহলে মেরে ফেল। তুই মেয়েকে মারলে তারপর আমি আর আমার বউ দুইজনে এখানে আত্মহত্যা করব। আমাকে ভয় দেখাতে এসেছিস তোরা? তোরা আমায় ভয় দেখাতে পারবি না। ওই তান্ত্রিককে বল একবার আমার বাঁধনটা খুলে দেখ, তারপরে দেখ আমি তোদের কি অবস্থা করি। আমি বাঁধন খুলে দিচ্ছি, কিন্তু হরিকান্তর কোনো ক্ষতি তুমি করতে পারবে না। পুষ্পর মায়ের যদি ক্ষতি করতে চাও তাহলে করতে পারো, এখানে যারা আছে সবার ক্ষতি করতে চাইলে করতে পারো, কিন্তু তাতে তোমার আত্মার শান্তি হবে না। কমলাকান্ত যাই করে থাকুক না কেন, সে তার ভুল বুঝতে পেরেছিল, তাই বাকি জীবনটা তোমার বাবার দায়িত্ব সে নিয়েছিল। কমলাকান্ত রাগের মাথায় যে অন্যায় কাজ করেছিল সেই কাজটি আর ঠিক করে দিতে পারবো না। কিন্তু নিধিরাম মিথ্যে বলেনি, নিধিরামও সত্যি কথাই বলেছে। কমলাকান্ত রাগের বশে যে কাজ করেছিল তখনকার কমলাকান্ত কিন্তু আর সেই কমলাকান্ত ছিল না। নিধিরাম কমলাকান্তকে বেশ ভালোভাবেই চিনত, আর সে তোমাকেও চিনত, আর তাই সে ঠিক কথাই বলেছে। হঠাৎ করেই চারপাশটা কেমন যেন শান্ত হয়ে গেল। বুঝতে পারলাম যে ওষুধে কাজ হয়েছে। সব সময় সত্যি প্রদর্শন করে সবকিছু করা যায় না, মাঝে মাঝে বুদ্ধিও কাজে লাগাতে হয়। হরিকান্ত তখনও বসে কাঁদছে, তার বউ জ্ঞান হারিয়ে একপাশে মাটির উপর পড়েছে। নিজের মেয়ের এমন অবস্থা দেখলে কেই বা শান্ত থাকতে পারে। ততক্ষণে পুষ্পর শরীরটা মাটি থেকে শূন্যে উঠে পড়েছে। কোথা থেকে গাছের ঝুড়ি এসে তার গলাটা জড়িয়ে ফেলেছে। সেই অবস্থাতেই পুষ্প হাসতে হাসতে সেই বিভৎস গলায় বলছে, তোরা কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না তোরা। তার মানে আপনি পুষ্পকে বাঁচাতে পারলেন না? শেষ পর্যন্ত সে মারাই গেল? সেই গাছের কাছে বন্দি থাকলে সে নিজেই ধ্বংস হয়ে যাবে, আর কোনো দিন জন্ম হবে না। তবুও সে রাজি ছিল, কিন্তু পুষ্পকে সে ছাড়বে না। তারপরেই অদ্ভুত দৃশ্য ঘটে গেল, যার জন্য আমরা কেউই মোটেই প্রস্তুত ছিলাম না। পুষ্প যেখানে বসে আছে তার থেকে একটু দূরে একটা আবছা কালো অন্ধকার মতো হঠাৎ করে দেখা গেল। বাবা তুমি? হ্যাঁ রে, তুই এত বড় অন্যায় কাজ করতে যাচ্ছিস কেন? শশীকান্তর মেয়েকে মারার সময় তোকে আমি আটকাইনি। আমি ভেবেছিলাম হয়তো এটা করলে তুই শান্তি পাবি, কিন্তু তুই আবার হরিকান্তর মেয়েকে মারতে চাইছিস। হরিকান্ত ভালো মানুষ, ওর মেয়ের মতো আর দুটো মেয়ে হয় না, তুই তাকে মারতে চাইছিস? কারণ আমাকে মরতে হয়েছিল ওদের জন্যই। সেই রক্তই ওদের শরীরে বইছে। আমাকে ওরা মেরেছে, ওদের জন্য আমাকে এইখানে মরতে হয়েছিল। শশীকান্তর মেয়েকে মারার সময় তোকে আমি একথা বলেছিলাম। তার জন্য সে গোটা জীবন দুঃখ করেছে, গোটা জীবন সে আমার দেখাশোনা করেছে। মৃত্যুর আগে পর্যন্ত সে আমার সমস্ত কথা পালন করেছে। এমনকি সে আমার কাছে দুঃখ করেছিল, সে রাগের মাথায় ভুল করেছিল, সে কথাও আমি তোকে বলেছি। তারপরেও যদি আজ তুই পুষ্পকে মারিস তাহলে আমি মনে করব তুই আমার মেয়ে নোস। সত্যি সত্যি যদি তুই আমার মেয়ে হয়ে থাকিস তাহলে পুষ্পকে ছেড়ে দে, পুষ্পকে তার বাবা মায়ের কোলে ফিরিয়ে দে। মৃত্যুর বদলে মৃত্যু সবকিছু ঠিক করতে পারে না রে। যদি সেটাই হতো তাহলে আমি নিজে কমলাকান্তকে হত্যা করতাম।
কমলাকান্ত নিজের ছুরি এনে আমায় দিয়েছিল তাকে হত্যা করার জন্য, কিন্তু আমি তা করতে পারিনি। আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণরা মানুষের ভালো করে, খারাপ করে না। বাবা, বাবা, তার মানে আমার কোনোদিন মুক্তি হবে না? আমার কি কোনোদিনই মুক্তি হবে না বাবা? আমি এখানেই বাঁধা থাকবো চিরকাল? কে বলেছে? পুষ্পকে মুক্ত করে দিলে তোমার পুণ্য হবে, আর সেই পুণ্যের ফলে তোমার মুক্তি হবে। হরিকান্তবাবু নিজের হাতে তোমার শ্রাদ্ধ শান্তি আবার করবে। তোমার নামে শান্তি সস্তয়ন হবে এই গাছেরই কাছে। গাছের কাছেই তোমার শেষকৃত্য আবার সম্পন্ন হবে, তাহলেই তোমার মুক্তি ঘটবে। ও ঠিকই বলেছে। ওই একটা কারণেই তুই মুক্তি পাচ্ছিস না, হিংসা। প্রতিশোধের আগুন তোকে মুক্ত হতে দিচ্ছে না। ওই আগুন নিজের মন থেকে ছুঁড়ে বার করে দে, আর তারপর ওই আগুনকে সরিয়ে রাখ অনেক দূরে। আমি জানি তোর কষ্ট হচ্ছে, আমি জানি তোর কষ্ট হয়েছে, আমারও কষ্ট হয়েছে। তোর মৃতদেহে মুখাগ্নি করতে আমারও কষ্ট হয়েছে। আমি তো প্রতিশোধের কথা ভাবিনি। প্রেত মূর্তিটি এবার মাটি থেকে উঠে দাঁড়ালো। তারপর গাছের তলায় দাঁড়িয়ে থাকা অবস্থাতেই আমার উদ্দেশ্যে বলল, বেশ, আমি পুষ্পকে মুক্ত করে দেব, তবে তার আগে যে আমায় মুক্ত করতে হবে। ওই বাঁধন না খুললে আমি এখান থেকে মুক্তি পাবো না। হরিকান্ত বাবু তাড়াতাড়ি উঠে আমায় সেই বাঁধন খুলে দিতে বললেন। আমি গাছের তলায় গিয়ে সেই বাঁধন খুলে দিলাম। তারপর দেখলাম পুষ্পর শরীরটা ধপ করে এসে পড়ল মাটিতে। এক বীভৎস গলার আওয়াজ শুনতে পেলাম, পুষ্পর আমি অনেক ক্ষতি করেছি, যতটুকু পেরেছি আমি ঠিক করে দিয়েছি, কিন্তু ওর আর বিয়ে হবে না। ওকে কয়েকদিন বিশ্রাম নিতে দাও। আমি আর ওর কোনো ক্ষতি করব না। যেদিন ওর বিবাহ হবে সেদিন আমি সেখানে উপস্থিত থাকব, আর আমি কারোর কোনো ক্ষতি করব না। পুষ্পর বিয়ে হয়ে যাওয়ার পরে আমার মুক্তির ব্যবস্থা করো তোমরা, তাহলেই হবে। হরিকান্ত বাবু কান্না ভেজা গলায় বলে উঠল, না জেনে না বুঝে তোমায় অনেক কথা বলেছি। এমন যে একটা ব্যাপার সত্যি হয়েছিল তা আমি জানতাম না। আমি জানতাম আমার বাবা কিছুই করেনি, তার মিথ্যা বদনাম হয়েছিল, কিন্তু আজ নিধিরাম কাকা আমায় সব বলেছে। নিধিরাম কাকা আমার থেকে ইচ্ছে করে লুকিয়ে রেখেছিল সব, আমি যাতে আমার বাবাকে ঘেন্না না করি। ওই জন্য নিধিরাম কাকা এতদিন চুপ ছিল, কিন্তু আজ এতদিন পর সব বলেছে। খুব জোর বেঁচে গেছি। এমনভাবে আমায় মেরেছিলি, আর একটু হলে যে আমার প্রাণটাই বেরিয়ে যেত। বিমলা, ওরে বিমলা, তোকে যে আমি সেই ওইটুকু থেকে দেখছি রে মা, আর তুই কি না। আমায় ক্ষমা করো নিধিরাম কাকা। আমি প্রতিহিংসার বশে এমন কাজ করে ফেলেছি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। গাছের তলায় পুষ্পর দেহের পাশে দুটো ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। এবার বিমলার বাবা অর্থাৎ সেই লোকটি বলে উঠল, আর কখনোই বিমলা তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে না। কিন্তু পুষ্পর বিয়ের পরে আমাদের মুক্তির ব্যবস্থা করো। বিমলার মুক্তি হচ্ছে না, তাই আমিও মুক্তি পাইনি। আমার মৃত্যুর পর কমলাকান্ত নিজের হাতে আমার শ্রাদ্ধ শান্তি করেছিল, কিন্তু আমি মুক্তি পাইনি।
নিজের মেয়েকে মুক্ত হতে না দেখে কোন বাপ মুক্তি পেতে পারে? হরিকান্ত জানালো পুষ্পর বিয়ের পর সে সমস্ত কিছু একেবারে সমাধান করে দেবে। তারপর আমরা সেখান থেকে ফিরে এলাম। সেই রাত্রে বরযাত্রীর লোকেরা সেখানেই ছিল। ফিরে এসে আমি আর নিধিরাম মিলে সমস্ত কথা ওদের সবাইকে বললাম। বরের বাড়ির লোকেরা ভালো। সমস্ত কথা শুনে তারা রাজি হলো 2 দিন পরে আরেকটা তিথি আছে, সেই লগ্নে নতুন করে বিয়ে দেওয়ার জন্য। একটানা এতক্ষণ কথা বলার পর এইবার তারানাথ একটু চুপ করতেই আমি বলে উঠলাম, তার মানে শেষ পর্যন্ত ওই প্রেত মূর্তির বাবার আত্মা সেখানে এসে আপনাদের সবাইকে বাঁচিয়ে দিল। সে না এলে তো ওই পুষ্পকে সেই প্রেত নিজের হাতেই মারত। আসলে সমস্ত কিছুই হয়েছিল তার জন্য। তাই তো বললাম, এখানে আমি তেমন কিছুই করতে পারিনি। আসলে জীবনে সব সময় যে আমায় কোনো কিছু করে সবকিছু সমাধান করতে হবে এমন কথা তো নয়। গুরুদেবের কাছে যখন দীক্ষা নিয়েছিলাম তখন গুরুদেব শিখিয়েছিলেন তন্ত্র মন্ত্র আসলে মানুষের সাহায্যের জন্য। তাই দিয়ে যদি কারো সাহায্য করতে পারি তাহলে সেটাই বড় কথা। কিন্তু সেবার পুষ্পকে হয়তো আমি নিজের হাতে বাঁচাতে পারিনি, কিন্তু আমার সামনে পুষ্প বেঁচে ছিল। পুষ্পকে বাঁচাবার চেষ্টা আমি করেছিলাম। যখন প্রথমবার পুষ্প আমায় প্রণাম করেছিল আমি তাকে আশীর্বাদ করে বলেছিলাম, তোমার বিয়ে ভালোভাবে সম্পন্ন হবে। তার মাথায় কালো ছায়া দেখেও মনের জোরে আমি সেই কথাটা বলেছিলাম। আর পুষ্প বেঁচে যাওয়ায় আমি কিন্তু মনে মনে খুশি হয়েছিলাম। তোমাদের তো আগেই বলেছি আমার খুব বেশি ক্ষমতা কখনোই ছিল না। মধুসুন্দরী দেবী আর মাতু পাগলির আশীর্বাদে খানিকটা ক্ষমতা আমি পেয়েছিলাম, আর তাতেই আমার সারাটা জীবন চলে গেছে। তবে তার মধ্যে অনেকটাই নষ্ট করেছি নিজের ভুলের জন্য। বাকি যেটুকু ছিল তা সবকিছুই সবার আশীর্বাদ। জন্মের সময় থেকেই সবকিছু তো ঠিকই হয়েছিল। তবে বিমলাকে আরেকবার দেখেছিলাম। 2 দিন পরে পুষ্পর বিয়ে ঠিক হয়। হরিকান্ত বাবু বরযাত্রীর লোকেদের 2 দিন এইখানেই রেখে দিয়েছিলেন। তারা সত্যি অমায়িক মানুষ। এত কিছু ঘটনা ঘটে যাবার পরও সব শুনে তারা এক বাক্যে সবকিছু মেনে নিয়েছিলেন। বিয়ে যখন হচ্ছে সিঁদুর দানের সময় আমি ঘরের কাছে দাঁড়িয়ে দেখছিলাম। হঠাৎ মনে হলো আমার পাশে যেন কে এসে দাঁড়িয়েছে। তাকাতেই মনে হলো একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে মনে হলো আমার কানের কাছে কেউ বলল, আমার কথাটা মনে রেখো কিন্তু। হরিকান্ত কিন্তু তার কথা রেখেছিল। পুষ্পর বিয়ের পর তিনি ওই বট গাছের নিচে বিমলা আর তার বাবার নামে নতুন করে আবার শ্রাদ্ধ শান্তির কাজ করেছিলেন। তাদের আত্মার শান্তি হয়েছিল। বিয়ের অনুষ্ঠানের মাঝে যে একটা দিন থাকে, মেয়ের শ্বশুরবাড়ি যাওয়ার দিন, অর্থাৎ মেয়ের বাড়ি এবং ছেলের বাড়ির অনুষ্ঠানের মাঝে যে দিনটা, সেই দিন গোটা গ্রামের লোককে খাইয়েছিল হরিকান্ত। তারা সবাই প্রার্থনা করেছিল যাতে বিমলা এবং তার বাবার আত্মা মুক্তি পায়। তারা মুক্তি পেয়েছিল হয়তো, কারণ এরপর কয়েকটা দিন আমি সেইখানেই ছিলাম। সমস্ত কিছু মিটে যাওয়ার পরেও 2 দিন হরিকান্ত আমায় জোর করে রেখে দিয়েছিল। কিন্তু তার মধ্যে আর কখনোই এমন অশুভ কিছু অনুভব করতে পারিনি আমি। হরিকান্ত ঠিকঠাক থাকলেও নিধিরামের অবস্থা কিন্তু খারাপ হয়েছিল। তার বুকের সেই ক্ষত ছিল অনেক দিন পর্যন্ত। কবিরাজের ওষুধে সেই ক্ষত ঠিক হলেও তার দাগ থেকে গিয়েছিল। নিধিরাম হেসে বলে, পাপের ফল ঠাকুরমশাই, পাপের ফল। হরিকান্তকে সত্যি কথাগুলো না বলে আমি পাপই করেছিলাম, আর তাই তো এসব হয়েছে। আমি হেসে বললাম, যা হয় মঙ্গলের জন্যই হয়, বুঝলেন নিধিরাম বাবু। আসলে আপনার ওপর এমনভাবে আক্রমণ না করলে হয়তো আপনি হরিকান্তকে সব কথা বলতেন না।
আর তাই হয়তো এটা হয়েছে। তবে পুষ্প বড় কষ্ট পেয়েছে। নিধিরামও সেই কথায় সম্মতি জানালো। তারপরেই আমি সেই গ্রাম ছেড়ে বেরিয়ে পড়লাম, আবার অজানা অচেনা কোনো গ্রামের উদ্দেশ্যে। এবার গল্প শেষ করে তারানাথও চুপ করেছে। আমরা দুজন বেরিয়ে এলাম পথে। তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে। অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘোরাফেরা করছিল, কিন্তু এর কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না। বিমলার বাবা মৃত্যুর পর পুষ্পর এই অবস্থার সময় যদি বিমলাকে আটকাতে আসতে পারে, তাহলে শশীকান্তর মেয়ের মৃত্যুর বেলায় এলো না কেন? আরও কয়েকটা প্রশ্ন ছিল যেগুলো মাথায় আসছিল না। তবে পথে হাঁটতে হাঁটতে কিশোরী হঠাৎ করেই বলল, কিন্তু ভায়া, কিছু কথা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। পুষ্প কি সত্যি সত্যিই বুঝতে পেরেছিল যে বিয়ের দিন ওই বিমলার প্রেত তাকে নিয়ে যাবে? তার জন্যই কি সে ঠাকুরমশাইয়ের কাছে এসে তাকে প্রণাম করেছিল এবং তাকে কিছু বোঝাতে চেয়েছিল? তোমার মনে আছে, ঠাকুরমশাই বলেছিল ওই সময়ে মেয়েরা এমনভাবে বাইরে আসতো না, কিন্তু পুষ্প তাকে দেখে এগিয়ে এসেছিল। হয়তো সে অনেক কিছু বোঝাতে চেয়েছিল, ঠাকুরমশাই নিজেই বুঝতে পারেননি। আমি কোনো উত্তর করলাম না। হতেও পারে, আবার নাও হতে পারে। তারানাথ যে আমাদের সবসময় মিথ্যে কথা বলে সেটা বলবো না, কিন্তু মাঝে মাঝে অনেক সত্যি কথা সে আমাদের থেকে লুকিয়ে যায়, সেটা আমি জানি। আমি উত্তর দিচ্ছি না দেখে কিশোরী আবার আমাকে হাত দিয়ে আলতো করে ঠেলা দিল। আমি বললাম, পরদিন তারানাথের কাছে এসেই জিজ্ঞাসা করে নেবে। সে যখন বলেনি, তার উত্তর আমার কাছে কোথা থেকে থাকবে বলো? আর কথা বললাম না। আমরা তাড়াতাড়ি করে এগোতে লাগলাম ট্রাম রাস্তার দিকে। যা লুকোনো আছে তা লুকোনোই থাক না হয়। শুনছিলেন সুকান্ত দাশের কলমে মৌহরিপুরের বটগাছ। বিভিন্ন চরিত্রে অমিত, সৌম্যজিৎ, অয়ন্তিকা, সুজন, জ্যোতির্ময়, প্রণীত, সুরজিতা এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন।